15ই আগস্ট আমরা ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করি, কিন্তু একটা প্রশ্ন কখনো ভেবে দেখেছেন, স্বাধীন ভারতে যদি কোনোদিন পার্লামেন্ট এমন ভাবে কনস্টিটিউশন পরিবর্তন করে দেয় যেখানে ইলেকশন থাকবে কিন্তু সত্যিকারের ডেমোক্রেসি থাকবে না, কোর্ট থাকবে কিন্তু সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো ক্ষমতা থাকবে না, ফান্ডামেন্টাল রাইটস লেখা থাকবে কিন্তু সেগুলো রক্ষা করার কোনো ব্যবস্থা থাকবে না, তাহলে কি ভারতকে সত্যি স্বাধীন বলা যাবে? 1947 সালে ভারত বিদেশি শাসনের হাত থেকে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল, কিন্তু সেই স্বাধীনতাকে দীর্ঘদিন সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন ছিল এমন একটি কনস্টিটিউশন যা শুধু নাগরিকদের অধিকার দেবে না, ক্ষমতায় থাকা সরকারকেও সীমার মধ্যে রাখবে। এখানেই আসে সব থেকে বড় প্রশ্ন, যে পার্লামেন্ট কনস্টিটিউশন পরিবর্তন করতে পারে, সেই পার্লামেন্ট কি চাইলে কনস্টিটিউশনের আসল পরিচয়টাই মুছে দিতে পারে? এই প্রশ্নের উত্তর দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট 1973 সালে ঐতিহাসিক কেশবানন্দ ভারতী কেসে। আর এই উত্তর থেকে জন্ম নিয়েছিল বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, যাকে বলা যেতে পারে স্বাধীন ভারতের কনস্টিটিউশনের সবচেয়ে শক্তিশালী সেফটি ল। এখন প্রশ্নটা হলো, কনস্টিটিউশন কি একবার লেখা হয়ে যাওয়ার পর আর কখনো পরিবর্তন করা যায় না? অবশ্যই যায়, কারণ সময়ের সঙ্গে দেশের সমাজ, অর্থনীতি এবং মানুষের প্রয়োজন বদলায়। তাই কনস্টিটিউশনের আর্টিকেল 368 পার্লামেন্টকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা দিয়েছে, অর্থাৎ পার্লামেন্ট প্রয়োজন অনুযায়ী কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশন পরিবর্তন, সংযোজন বা বাতিল করতে পারে। কিন্তু সমস্যা শুরু হয়েছিল অন্য একটি প্রশ্নকে কেন্দ্র করে। এই অ্যামেন্ডমেন্ট পাওয়ারের কি কোনো সীমা আছে? ধরুন, পার্লামেন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সিদ্ধান্ত নিল যে ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি থাকবে না, ভবিষ্যতে কোনো ইলেকশন হবে না, অথবা সুপ্রিম কোর্ট সরকারের কোনো সিদ্ধান্ত জুডিশিয়াল রিভিউ করতে পারবে না। আর্টিকেল 368 ক্ষমতা ব্যবহার করে পার্লামেন্ট কি এমন পরিবর্তনও করতে পারে? একদিকে বলা হচ্ছিল পার্লামেন্ট জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তৈরি, তাই কনস্টিটিউশন পরিবর্তনের ক্ষেত্রে তার ক্ষমতা সীমাহীন হওয়া উচিত। অন্যদিকে আশঙ্কা ছিল, এই ক্ষমতা যদি সম্পূর্ণ সীমাহীন হয় তাহলে একটি নির্বাচিত সরকার আইনসম্পন্ন পদ্ধতি ব্যবহার করেই ডেমোক্রেসি এবং নাগরিকদের স্বাধীনতা ধ্বংস করে দিতে পারে। পার্লামেন্টের ক্ষমতা এবং কনস্টিটিউশনের নিরাপত্তার মধ্যকার এই সংঘাতিক শেষ পর্যন্ত বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনে জন্ম দিয়েছিল। এই বিতর্ক কিন্তু কেশবানন্দ ভারতী কেস থেকে শুরু হয়নি। স্বাধীনতার পর জমিদারি প্রথা বিলোপ এবং ল্যান্ড রিফর্ম কার্যকর করার জন্য পার্লামেন্ট এমন কিছু আইন ও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেছিল যেগুলো বিরুদ্ধে ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘনের অভিযোগ ওঠে। 1951 সালে শঙ্করী প্রসাদ কেসে সুপ্রিম কোর্ট বলেছিল আর্টিকেল 368 অনুযায়ী পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারে, কারণ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সাধারণ আইন বা আর্টিকেল 13 এর ল এর মধ্যে পড়ে না। 1965 সালে সজ্জন সিং কেসেও কোর্ট মোটামুটি একই অবস্থান বজায় রাখে। 1967 সালে গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট তার আগের অবস্থান বদলে দেয়। কোর্টের সংখ্যাগরিষ্ঠতার মত ছিল পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নিতে বা সীমিত বজায় করতে পারে না, কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 13 এর অর্থ ল, আর আর্টিকেল 13 স্পষ্টভাবে বলে ফান্ডামেন্টাল রাইটসের বিরোধী কোনো আইন এই বিরোধের সীমা পর্যন্ত ভয়েড হয়ে যাবে। এই রায়ের ফল পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট পাওয়ার অনেকটা সীমিত হয়ে যায়। এরপর পার্লামেন্ট 24তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে এবং স্পষ্ট করে দেয় যে আর্টিকেল 368 অনুযায়ী পার্লামেন্ট কনস্টিটিউশনের কোনো প্রভিশন, এমনকি ফান্ডামেন্টাল রাইটসও অ্যামেন্ড করতে পারবে না। ফলে পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটি প্রশ্ন রয়ে যায়, কনস্টিটিউশন পরিবর্তনের ক্ষেত্রে শেষ সীমা নির্ধারণ করবে কে? আর ঠিক এই পরিস্থিতিতেই সামনে এলো কেশবানন্দ ভারতী কেস। এই বিতর্ক কিন্তু কেশবানন্দ ভারতী কেস থেকে শুরু হয়নি। প্রথমে শঙ্করী প্রসাদ এবং পরে সজ্জন সিং কেসে সুপ্রিম কোর্ট বলেছিল পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারে, কিন্তু 1967 সালে গোলকনাথ কেসে কোর্ট জানায় পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নিতে বা সীমিত করতে পারবে না। এরপর 24তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পার্লামেন্ট নিজের অ্যামেন্ডমেন্ট পাওয়ার আরো স্পষ্ট ও শক্তিশালী করে। ফলে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ালো, পার্লামেন্ট কি কনস্টিটিউশনের যে কোনো অংশ যে কোনো পরিবর্তন করতে পারে? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আসে 1973 সালে ঐতিহাসিক কেশবানন্দ ভারতী কেসে। এই মামলার সম্পূর্ণ ঘটনা এবং জাজমেন্ট নিয়ে আমি আগের একটি বিস্তারিত লং ভিডিও করেছি, আপনারা চাইলে এই ভিডিওর পরে সেটি দেখে নিতে পারেন। আজ আমরা মামলার সমস্ত ঘটনা রিপিট করব না, বরং বোঝার চেষ্টা করব এই জাজমেন্ট থেকে জন্ম নেওয়া বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কিভাবে স্বাধীন ভারতের কনস্টিটিউশনাল আইডেন্টিটিকে রক্ষা করে চলেছে। 1973 সালে 24 এপ্রিল সুপ্রিম কোর্টের 13 জন বিচারপতি বেঞ্চ মাত্র 7 থেকে 6 জনের সংখ্যাগরিষ্ঠতায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দেয়। কোর্ট বলেছিল পার্লামেন্টের কনস্টিটিউশনাল অ্যামেন্ড করার ক্ষমতা অত্যন্ত বিস্তৃত। পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস সহ কনস্টিটিউশনের যে কোনো প্রভিশন অ্যামেন্ড করতে পারে, কিন্তু এই ক্ষমতার সীমাহীন নয়। কোন অ্যামেন্ডমেন্টের ক্ষমতা পার্লামেন্ট কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামো ধ্বংস কিংবা পরিবর্তন করতে পারবে না। সহজভাবে বললে, কনস্টিটিউশনের ঘরটিকে সময়ের প্রয়োজন অনুযায়ী মেরামত করা যাবে, নতুন ঘর যোগ করা যাবে, এমনকি পুরনো কোনো অংশ পরিবর্তনও করা যাবে, কিন্তু তার ফান্ডামেন্টাল রাইটস ভেঙে এমনভাবে নতুন করে তৈরি করা যাবে না যাতে সেটি আর আগের কনস্টিটিউশন না থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনে সরাসরি কনস্টিটিউশনের কোনো আর্টিকেলে লেখা নেই। সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের সামগ্রিক চরিত্র, উদ্দেশ্য এবং বিভিন্ন প্রভিশনের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করেই ডক্ট্রিন তৈরি করেছিল। এর অর্থ হলো পার্লামেন্ট কনস্টিটিউশন সংশোধন করতে পারে, কিন্তু কনস্টিটিউশনের পরিচয় মুছে দিয়ে তার জায়গায় সম্পূর্ণ অন্য ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না।
এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার বলতে ঠিক কোন কোন বিষয়কে বোঝানো হয়। সুপ্রিম কোর্ট কিন্তু একদিনের এর কোনো ফিক্সড লিস্ট বা ফাইনাল লিস্ট তৈরি করেনি। কেশবানন্দ ভারতী জাজমেন্টের পরবর্তী বিভিন্ন মামলার মাধ্যমে ধীরে ধীরে কিছু কনস্টিটিউশনের প্রিন্সিপালের বেসিক স্ট্রাকচারের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কনস্টিটিউশনের সুপ্রিমেসি, ডেমোক্রেটিক এবং রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্ট, সেকুলারিজম, ফেডারেলিজম, সেপারেশন অফ পাওয়ার, রুল অফ ল, জুডিশিয়াল রিভিউ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে ভারসাম্য এবং দেশের ইউনিটি ও ইন্টিগ্রিটি। তবে এর অর্থ এই নয় যে এই লিস্টে এখানেই শেষ। কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হলে সুপ্রিম কোর্ট পরীক্ষা করে দেখে সেটি কনস্টিটিউশনের সাধারণ কোন প্রভিশন পরিবর্তন করছে, নাকি তার মূল পরিচয় কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। যেমন ইলেকশনের কিছু নিয়ম পরিবর্তন করা সম্ভব, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ধারণাই ধ্বংস করে দেওয়া সম্ভব। কোর্টের কাজের পদ্ধতিতে পরিবর্তন আনা যেতে পারে, কিন্তু জুডিশিয়াল রিভিউ সম্পূর্ণ কেড়ে নিয়ে সরকারকে কনস্টিটিউশন স্ক্রুটিনির বাইরে রাখা যাবে না। অর্থাৎ পরিবর্তন করা যাবে, কিন্তু কনস্টিটিউশনের আত্মাকে কখনো ধ্বংস করা যাবে না। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন শুধু একটি লিগ্যাল থিওরি হয়ে বইয়ের পাতায় আটকে থাকেনি, পরবর্তী সময়ে এটি বাস্তবে ভারতের ডেমোক্রেসিকে রক্ষা করেছে। 1975 সালে ইন্দিরা নেহেরু গান্ধী ভার্সেস রাজ নারিন কেসে এমন একটি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল যার মাধ্যমে প্রাইম মিনিস্টারের ইলেকশন সংক্রান্ত ডিসপুটকে সাধারণ জুডিশিয়াল রিভিউর বাইরে রাখার চেষ্টা করা হয়। সুপ্রিম কোর্ট সেই ব্যবস্থাকে বাতিল করে জানায়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, রুল অফ ল এবং জুডিশিয়াল রিভিউ কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের অংশ। অর্থাৎ একজন ব্যক্তি যত শক্তিশালী পদেই থাকুক না কেন, তার আইনের ঊর্ধ্বে রাখা যাবে না। আবার এমার্জেন্সির সময় 42 সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, আবার এমার্জেন্সির সময় 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট পাওয়ারকে প্রায় সীমাহীন করার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছিল কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টকে কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না এবং পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট পাওয়ারের কোনো সীমা থাকবে না। কিন্তু 1980 সালের মিলওয়্যার মিলস কেসে সুপ্রিম কোর্ট এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ বাতিল করে দেয়। কোর্ট জানায়, পার্লামেন্ট এবং অ্যামেন্ডমেন্ট পাওয়ার নিজে সীমিত এবং এই লিমিটেড অ্যামেন্ডিং পাওয়ার কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের অংশ। কারণ পার্লামেন্ট যদি নিজের ক্ষমতার সীমায় নিজেই সরে দিতে পারে, তাহলে কনস্টিটিউশন আর পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করবে না, বরং পার্লামেন্টই কনস্টিটিউশনের উপর উঠে যাবে। তাই এই ডক্টরিন নিশ্চিত করেছে নির্বাচিত সরকার শক্তিশালী হতে পারে, কিন্তু কনস্টিটিউশনের থেকেও শক্তিশালী হতে পারে না। এবার প্রশ্নটা এখানেই, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ডেজের সম্পর্ক কোথায়? 1947 সালে 15ই আগস্ট ভারত বিদেশি শাসনের হাত থেকে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অর্জন করেছিল, কিন্তু স্বাধীনতা শুধু শাসকের ন্যাশনালিটি পরিবর্তনের নাম নয়। ব্রিটিশ শাসকের জায়গায় ভারতীয় শাসক বসে গেলেই নাগরিকদের স্বাধীনতা চিরকাল সুরক্ষিত হয়ে যায় না। প্রকৃত স্বাধীনতার জন্য এমন একটি কনস্টিটিউশনাল সিস্টেম প্রয়োজন যেখানে ক্ষমতার থাকা সরকার আইনের অধীনে থাকবে, নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে, স্বাধীন জুডিশিয়ারি থাকবে এবং মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারবে। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন ঠিক এই কনস্টিটিউশন ফ্রিডমকেই রক্ষা করে। এটি পার্লামেন্টকে বলে, জনগণ আপনাকে দেশ পরিচালনার ক্ষমতা দিয়েছে, কিন্তু ডেমোক্রেসি ধ্বংস করার ক্ষমতা দেয়নি। কনস্টিটিউশন সংশোধনের ক্ষমতা দিয়েছে, কিন্তু তার পরিচয় মুছে দেওয়ার ক্ষমতা দেয়নি। তাই 15ই আগস্ট আমাদের বিদেশি শাসনের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতার কথা মনে করিয়ে দেয়, আর বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নিশ্চিত করে স্বাধীন ভারতের কোনো সরকার যেন সীমাহীন ক্ষমতার অধিকারী হয়ে উঠতে না পারে। এর অর্থ ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীন রাষ্ট্র দিয়েছে, আর বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন সেই রাষ্ট্রের ডেমোক্রেটিক এবং কনস্টিটিউশনাল আইডেন্টিটিকে নিরাপদ রাখার দায়িত্ব নিয়েছে। তবে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নিয়ে একটি প্রশ্ন আজও করা হয়, কনস্টিটিউশনের কোথাও যে ডক্ট্রিন স্পষ্টভাবে লেখা নেই, তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কিভাবে পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট পাওয়ার সীমিত করতে পারে? কেউ একে জুডিশিয়াল ওভাররিচ বলেন, আবার অন্যদের মতে এটি ভারতের কনস্টিটিউশনাল ডেমোক্রেসির সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। কিন্তু একবার ভাবুন, যদি পার্লামেন্টের ক্ষমতা সত্যি সীমাহীন হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠতার জোরে এমন অ্যামেন্ডমেন্টও আনা সম্ভব যা ভবিষ্যতে ইলেকশন, জুডিশিয়াল রিভিউ, ফেডারেলিজম কিংবা নাগরিকের স্বাধীনতাকে অর্থহীন করে দেবে। তখন কনস্টিটিউশন থাকবে কিন্তু কনস্টিটিউশনালিজম থাকবে না, সরকার থাকবে কিন্তু তার ক্ষমতার উপর কার্যকর কোনো সীমা থাকবে না। তাই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মূল বক্তব্য খুব সহজ, সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করার অধিকার দেয়, কিন্তু কনস্টিটিউশনের মূল পরিচয় ধ্বংস করার অধিকার দেয় না। 15ই আগস্ট আমাদের শিখিয়েছে বিদেশি শাসকের ক্ষমতা সীমাহীন হতে পারে না, আর বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন মনে করিয়ে দেয় স্বাধীন ভারতের নিজের শাসকের ক্ষমতাও সীমাহীন নয়। কারণ ডেমোক্রেসিতে পার্লামেন্ট অভ্যন্তর শক্তিশালী সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এদের কারোর ওপরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়। সবার উপরে রয়েছে কনস্টিটিউশন, আর সেই কনস্টিটিউশনের প্রকৃত উৎস হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জনগণ। পার্লামেন্ট যদি কাল এমন একটি ল তৈরি করে যেখানে বলা হলো গভর্নমেন্ট এর সমালোচনা করলে আপনাকে হিয়ারিং ছাড়া জেলে পাঠানো যাবে, পার্লামেন্ট যদি কাল এমন একটি ল তৈরি করে যেখানে বলা হলো গভর্নমেন্টের সমালোচনা করলে আপনাকে কোনো হিয়ারিং ছাড়া জেলে পাঠানো যাবে, শুধু পার্লামেন্ট পাশ করেছে বলেই কি সেই ল বৈধ হয়ে যাবে? অনেকে ধারণা সংখ্যাগরিষ্ঠ ভোটে পার্লামেন্ট ল পাশ করলেই কোর্ট আর কিছু করতে পারে না, কিন্তু ভাবুন তাহলে ফান্ডামেন্টাল রাইটস লিখে লাভ কোথায় যদি সাধারণ একটি ল দিয়ে সেগুলো কেড়ে নেওয়া যায়? এখানেই কনস্টিটিউশনের আর্টিকেল 13 নাগরিকের জন্য একটি সেফটি ওয়াল তৈরি করে।
ধরুন একটি ল আপনার ফ্রিডম অফ স্পিচ সম্পূর্ণভাবে বন্ধ করে দিল, অথবা ধর্ম, জাতি কিংবা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করার অনুমতি দিল। আসল অ্যান্সার হলো আর্টিকেল 13 অনুযায়ী স্টেটে এমন কোনো ল তৈরি করতে পারে না যা ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নেয় বা কমিয়ে দেয়। তৈরি করলে সেই ল ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে যতটুকু অসঙ্গত ততটুকু ভায়োলেট হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। কনস্টিটিউশন কার্যকর হওয়ার আগে, অর্থাৎ 26 জানুয়ারি 1950 আগে তৈরি কোনো ল যদি ফান্ডামেন্টাল রাইটস এর বিরোধী হয়, সেটিও সেই বিরোধ সীমা পর্যন্ত কার্যকর করা থাকবে না। আর কনস্টিটিউশন কার্যকর হওয়ার পর স্টেট যদি ফান্ডামেন্টাল রাইটস বিরোধী নতুন ল তৈরি করে, সেটিও আর্টিকেল 13 এর পরীক্ষার টিকবে না। ল বলতে শুধু পার্লামেন্ট বা লেজিসলেচার এর অ্যাক্ট বোঝায় না। অর্ডিন্যান্স, অর্ডার, রুল, রেগুলেশন, নোটিফিকেশন, এমনকি আইন হিসেবে কার্যকর কিছু কাস্টম বা ইউসেজের মধ্যে পড়তে পারে। কিন্তু পুরো ল কি সবসময় বাতিল হয়ে যায়? না। যদি আপত্তিকর অংশটি বাকি লয়ের থেকে আলাদা করা সম্ভব হয়, কোর্ট শুধু সেই অংশটি বাদ দিতে পারে। এটাই ডক্ট্রিন অফ অবজারভেবিলিটির মূল ধারণা। আর কোর্ট কিভাবে এই পরীক্ষা করে? জুডিশিয়াল রিভিউর মাধ্যমে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট দেখে স্টেটের তৈরি ল কনস্টিটিউশনের সীমা অতিক্রম করছে কিনা। তবে এক্সেপশন মনে রাখুন, আর্টিকেল 13(4) বলেছে আর্টিকেল 368 এর অধীনে ধরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টকে আর্টিকেল 13 এর ল হিসেবে বিবেচনা করা হবে না। তাই বলে পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট পাওয়ার সীমাহীন নয়। কেশবানন্দ ভারতী কেস অনুযায়ী কোনো অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার ধ্বংস করতে পারে না। অর্থাৎ পার্লামেন্ট ল তৈরি করে, কিন্তু সেই ল এর শেষ সীমা পর্যন্ত নির্ধারণ করে দিতে পারে না। অর্থাৎ পার্লামেন্ট ল তৈরি করে, কিন্তু সেই ল এর শেষ সীমা নির্ধারণ করে কনস্টিটিউশন। পরের ভিডিওতে জানাবো আর্টিকেল 14 কি সবাইকে একেবারে একইভাবে আচরণ করার কথা বলে, নাকি যুক্তিসঙ্গত পার্থক্য করার অনুমতিও দেয়। এরকম আরো লিগ্যাল কন্টেন্ট পেতে এবং জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পাশে থাকবেন।